Good morning, friends. Applied Mathematica is a very important and essential subject. How to apply homeopathic medicines in different cases by the help of knowledge of Mathematica is known as applied Mathematica. আমরা বলি যে হোমিওপ্যাথিতে থেরাপিউটিক্সের স্থান খুবই কম, অর্থাৎ থেরাপিউটিক ওয়েতে কোনো ডিজিজের নাম ধরে বা কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশনের নাম ধরে আমরা চিকিৎসা করব না। কিন্তু অ্যাপ্লাইড ম্যাথমেটিকা তো তাই। তাহলে আমরা তা পড়ছি কেন? পড়ছি আমরা এই কারণেই, জানছি আমরা এই কারণেই, শিখছি আমরা এই কারণেই যে কোনো পেশেন্টের বা যে কোনো রোগীর যে কোনো ডিজিজ কন্ডিশনে আমরা সিমটম সিমিলারিটি নিয়ে ওষুধ দেবো বটে, কিন্তু পরীক্ষায় দেখা গেছে অনেকের ক্লিনিক্যাল অভিজ্ঞতায় দেখা গেছে যে কোনো কোনো রোগে কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু ওষুধ বেশিরভাগ ক্ষেত্রে এসেছে, কারণ সেই ওষুধগুলো হয়তো প্যাথোফিজিওলজি ওই রোগের বা ওই ক্ষেত্রে বেশি কাভার করতে পারে। সেই জন্য আমরা পড়ি, কিন্তু নট নেসেসারিলি যে আমরা এর মধ্যে থেকেই ওষুধ দেব। হোমিওপ্যাথিক মেডিসিন ক্যান বি প্রেসক্রাইব from our vast Mathematica at any time, any medicine for any patients with the symptoms totality. তা সত্ত্বেও আমরা তো দেখেছি যে জ্বরে অ্যাকোনাইট, বেলোডোনা, ব্রায়োনিয়া, জেলসিমিয়াম, ডালকামারা, রাস্টক্স এইগুলোই সাধারণত বেশি আসে। শতাব্দীর পর শতাব্দী, প্রায় 2 শতাব্দী হোমিওপ্যাথি চলছে, পরীক্ষায় সবাই এগুলো দেখেছে। শরীরে কোনো ব্যথা লাগলে, আঘাত লাগলে আর্নিকা, রুটা, রাস্টক্স, সিমফাইটম এসব ওষুধগুলোই বেশি প্রয়োজন হয় বিভিন্নভাবে। মাথা ব্যথায় নাট্রামিউর, গ্রোনোইন, স্যাঙ্গুইনিয়া ক্যানাডেন্সিস, স্পাইজেলিয়া এসব তো আসে বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষায় দেখা গেছে। তাহলে সেইগুলো আমরা জেনে রাখবো, সাথে সাথে এটাও জানবো যে হোমিওপ্যাথিক ঔষধ কোনো নির্দিষ্ট ধরাবাঁধা নিয়মে নেই, তা হতে পারে না। তাই যেসব থেরাপিউটিক্স বইয়ে এক লাইনে বলে গেছে আমরা চর্মরোগের জন্য সালফার, সরিনাম পড়বো, দেখব, কিন্তু চর্মরোগে সালফার দেবো এমন কোনো কথা নেই। আর সালফার দিতে গেলে তার লক্ষণগুলো আমার চাই, সেইগুলোই আলোচনা করা, সেইগুলোই জুনিয়রদের মাথায় ঢোকানো, যে এক লাইনে প্রেসক্রিপশন নয়। চর্মরোগে সালফার আমরা কখন দেবো, সরিনাম আমরা কখন দেবো, মেয়েদের পেট ব্যথায় সাবাইনা কখন দেবো, সেইগুলো আলোচনা করা। সিমটম বেসিস, সিমটম ছাড়া আমরা এক পাও চলতে পারবো না। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে থেরাপিউটিক ওয়েতে অ্যাপ্লাইড ম্যাথমেটিকা কেন আলোচনা হবে? আলোচনা এই কারণেই হবে, অ্যাট এ গ্লান্স যেন দেখলে বুঝতে পারি যে মেন ওষুধগুলো কী আছে, কিন্তু সিমটম ছাড়া আমরা দেবো না। নাও আজকের টপিক আমি আলোচনা করতে চেয়েছি ডিসমেনোরিয়া। DYS, ডিস মানে পেনফুল, MENO মেনো মানে মেনস্ট্রেশন, আর RRHOEA রিয়া মানে ডিসচার্জ। সো ডিসচার্জ অফ দ্য মেনস্ট্রেশন when painfully, RRHOEA ria means discharge, diarrhea stool discharge, otorrhea discharge from the pus, pyorrhea discharge from the gums, gonorrhea discharge of with gonococcus, spermatorrhea discharge of the sperm. So rhea means discharge. ITIS means inflammation, ফুলে যাওয়া। ফ্যারিঞ্জাইটিস, ল্যারিঞ্জাইটিস, কনজাংটিভাইটিস,
খুলে দেওয়া, কোনো পার্টসের নাম খুলে দেওয়া। কিন্তু এই ITIS গণ্ডগোল আছে অনেক জায়গায়, অনেক পার্টের নামের সাথে, যেমন আছে ল্যারিঞ্জাইটিস, ফ্যারিঞ্জাইটিস, মেনিনজিসের ইনফ্লামেশন, মেনিনজাইটিস, কিন্তু বহু পার্টস ল্যাটিন নাম আছে, সে ল্যাটিন নামেই চলছে, কিন্তু সেখানে গণ্ডগোল। ইংলিশ নাম অনেক বইয়ে ব্যবহার হচ্ছে, কিন্তু যে ইনফ্লামেশন আমরা ধরি তখন ল্যাটিন নাম। যেমন টাঙাইটিস নয়, গ্রোসাইটিস। যেমন জরায়ু, ইউটেরাইটিস নয়, মেট্রাইটিস। যেমন ফ্যালোপিয়ান টিউবাইটিস নয়, সালপিংজাইটিস। যেমন কিডনাইটিস নয়, নেফ্রাইটিস। যেমন লিভারাইটিস নয়, হেপাটাইটিস। যেমন টাঙাইটিস নয়, গ্লোসাইটিস। অনেক জায়গায় এরকম গণ্ডগোল হয়ে আছে। যাই হোক, রিয়া মিন্স ডিসচার্জ। So menstrual discharge, normal menstruation is menorrhea. Menorrhea when becomes painful, dysmenorrhea. Dysuria, painful urination. So cramping pain, কীরকম ব্যথাটা হয়? কামড়ে ধরা, যে কোনো ভিসারার মধ্যে ফাঁপা ভিসারা, যেগুলো ফাঁপা অর্গান, তার ভিতরে ব্যথা হলে হলো অর্গান কামড়ানো হয়। তাই পাকস্থলীর ব্যথা কামড়ানো হবে বেশিরভাগ ক্ষেত্রে, ডিওড্রামের ব্যথা কামড়ানো হবে, ইউট্রাসের ব্যথা কামড়ানো হবে। সো ক্রাম্পিং পেইন, কামড়ানো ইংরেজি ক্রাম্পিং পেইন ডিউরিং মেনস্ট্রুয়েশন matters little. Menstruation is scanty or profuse. মাসিক কম হলেই যে ব্যথা হবে তা না, মাসিক বেশি হলেই যে ব্যথা হবে তা না। ইট ইজ রিলেটেড উইথ দি স্ক্যান্টি অর প্রফিউজ মেনস্ট্রুয়েশন। ব্যথা হতে পারে বেশি মাসিকের সাথে, কম মাসিকের সাথে। কেন ব্যথা হয় আমরা জেনেছি, ডিউ টু ক্রাম্পিং অফ দ্য মাসেলস অফ দ্য ইউটেরাস। ইউটেরাইন যে মাসেল আছে, মাসেলগুলো কামড়ায়, ক্রাম্প করে। কেন ক্রাম্প করে? কারণ যে বেড তৈরি হয়েছিল প্রেগনেন্সি হওয়ার জন্য, প্রকৃতি একটা বেড তৈরি করে, বিছানা তৈরি করে। যদি পুরুষ মানুষের সাথে তার মিলন হয়, যদি ফুলের পরাগ মিলনের মতো মানুষেরও পরাগ মিলন হয়, শুক্রকীট আর মেয়েদের ডিমের মিলন হয়, সেই মিলনের মধ্যে দিয়ে, বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে, বিভিন্ন স্টেজের মধ্য দিয়ে একটা নতুন প্রাণের সৃষ্টি হয়, যাকে বলা হয় জাইগট ফর্মেশন। সেই জাইগট যেই ফর্মেশন হয়, জাইগট ফর্মেশন হচ্ছে ইউটেরাইন টিউবের মধ্যে। আস্তে আস্তে ওটা চলে আসবে, রাস্তা ওদের থাকার জায়গা করে দেওয়া হয়েছে জরায়ুর মধ্যে। আমি, তুমি, তোমরা, আমরা সবাই আমাদের মায়েদের ইউটেরাইন টিউবে জন্মেছিলাম প্রথমে, এবং আমাদের মায়েদের ইউটেরাইন টিউব থেকে আস্তে আস্তে আমরা সরে সরে জরায়ুর মধ্যে, আমাদের যে মায়ের জরায়ুর মধ্যে যে বাসা করে দিয়েছিল প্রকৃতি, সেই বাসার মধ্যে আমরা এসেছিলাম। কাক মুখে করে নিয়ে, গাছের শুকনো ডাল নিয়ে গাছের মগ ডালে যেমন বাসা বাঁধে, আমাদের প্রকৃতিও প্রত্যেকটা মানুষের, প্রাণীর জন্মের আগে মায়ের জরায়ুর মধ্যে, জঠরের মধ্যে বাসা তৈরি করে রাখে। সে বাসা খড়কুটো দিয়ে নয়, সে বাসা রক্ত মাংস দিয়ে। কিন্তু প্রেগনেন্সি হলো না, ডিমটা এসেছিল, ডিমের মধ্যে শুক্রকীট ঢুকলে জাইগট তৈরি হয়ে এই বিছানায় আসার কথা ছিল, সে হয়নি। তাহলে যে বিছানাটা তৈরি হয়েছিল, ওই বিছানা আর প্রকৃতি রাখতে চায় না। এ মাসের বিছানা ভেঙে দিয়ে দাও, তুলে ফেলো। তাহলে কী করতে হবে? কন্ট্রাকশন করতে হবে, জরায়ুটাকে কন্ট্রাকশন করতে হবে। এই কন্ট্রাকশন করানোর জন্য একটা হরমোনকে কাজে লাগায় প্রকৃতি। সে হরমোনটার নাম হলো প্রোস্টাগ্ল্যান্ডিন। সে হরমোনটার নাম হলো প্রোস্টাগ্ল্যান্ডিন। তা প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রিশন যদি বেশি হয়,
তারা ঠিকমতো স্মুথলি কন্ট্যাক্ট করে ভিতরের যে বিছানা ভেঙে বেরিয়ে যেতে পারে, যার নাম আমরা বলি মাসিক বা মেনস্ট্রুয়েশন। কিন্তু প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশন যদি কম হয় তার কন্ট্রাকশন বেশি হবে। জ্বরের কন্ট্রাকশন করানোর যে দায়িত্ব ছিল ও ঠিকমতো আসছে না, ব্যথা আরম্ভ হয়। তাহলে একটি মেয়ের পিরিয়ড বা মাসিক যখন আরম্ভ হয়, এই বয়স ঠিক নেই। কারোর 9 বছর বয়সে হতে পারে, কারোর 10, কারোর 11, কারোর 12, 13, 14, 15, 16, অনেকের দেরিতে হয়, হচ্ছে না, সেগুলো ডিজিজ ট্রিটমেন্ট করতে হবে, ইনভেস্টিগেশন করতে হবে। কিন্তু নর্মাল সময় সাধারণত আগে 12 বলা হতো, এখন দেখা যাচ্ছে যুগের সাথে অনেক আগেও হয়ে যাচ্ছে। এখন অনেক মেয়েদের মেনস্ট্রুয়েশন 9 বছরে আরম্ভ হচ্ছে, 8 বছরে আরম্ভ হচ্ছে, 10 বছরে আরম্ভ হচ্ছে। কেন? ডিউ টু প্রিকসিটি অফ দ্য ম্যাচুরেশন অফ দ্য ওভাম। ওভাম তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, সেক্সুয়াল আলোচনা চলছে, সেক্সুয়াল ছবি দেখছে, সেক্সুয়াল পিকচার দেখছে, টিভি খুললেই সেক্সুয়াল ব্যাপার স্যাপার, প্রেম প্রীতি ভালোবাসা অতি সহজেই মেয়েরা বাচ্চারা বুঝে যাচ্ছে, তাদের মধ্যে সেক্সুয়াল স্টিমুলেশন চলে আসছে, হরমোন তাড়াতাড়ি সিক্রেশন হচ্ছে, ফলে আর্লি মেনস্ট্রুয়েশন অনেক ক্ষেত্রেই আরম্ভ হয়ে যাচ্ছে। কারণ সেক্স ব্যাপারটা, এইসব ব্যাপারগুলো পরিবেশের সাথে, লেখাপড়ার সাথে জড়িত। আগেকার দিনে যখন বিয়ে হতো, যে ছেলে মেয়ে কেউ কাউকে চিনত না, বিয়ের দিনই মুখ দেখাদেখি হতো। এখন তো আর তা নেই, পরিবেশ পরিস্থিতি পাল্টে গেছে। এই কদিন আগে একটা ছেলে পেয়েছিলাম, 10-11 বছরের ছেলে, তার বাবাকে সে সহ্য করতে পারে না। কেন, কী ব্যাপার? বাবা মাই নিয়ে এসছে। তো সবসময় আমি বলেছি, তোমাদের শিখিয়েছি দুনিয়াতে, যে ছেলে মেয়ের সমস্যা হলে আলাদা করে কথা বলতে হবে, স্বামী স্ত্রীর সমস্যা হলে আলাদা করে কথা বলতে হবে, না হলে মনের অন্তর্নিহিত ব্যাপারটা বোঝা যাবে না। সেই বাচ্চাটার সাথে আলাদা করলাম, আলাদা করে কথা বললাম। 10-11 বছরের বাচ্চা, হোয়াটস দ্য প্রবলেম ইউ, হোয়াটস দ্য রং? কেন তুমি তোমার বাবাকে সহ্য করতে পারো না? But that very bloody person, or what I had seen a few days back, he is doing sex with another lady. He has only right to sex, ইংরেজিতে ছেলেটা বলছিল, he has only right to do sex with my mother. Why he is doing sex with other lady? খুব রেগে গেছে। এইসব অনেক অল্প বয়স থেকে সব বুঝে যায়। তো প্রথম মাসিক হওয়ার সময় থেকেই যদি ব্যথা আরম্ভ হয়, একটি মেয়েদের প্রথম মাসিক আরম্ভ হওয়ার ইংরেজি হচ্ছে ডাক্তারিতে মেনার্কি। যখন প্রথম মাসিক, তাহলে কেস্টিংয়ের সময় লিখতে হবে মেনার্কি অ্যাট দ্য এজ অফ ATA, সংক্ষেপে লিখি আমি, অ্যাট দ্য এজ অফ 9 years, অ্যাট দ্য এজ অফ 8 years, অ্যাট দ্য এজ অফ 12 years, beginning of menstruation is menarche. আর মেনস্ট্রুয়েশন শেষ হয়ে গেলে মেনোপজ। তাহলে প্রথম মাসিক যখন আরম্ভ হচ্ছে, প্রথম মেয়েটির 11 বছর হোক, 10 বছর হোক, 9 বছর হোক, মেনার্কি সময় থেকেই যদি পেট ব্যথা চলতে থাকে প্রত্যেক পিরিয়ডে, তাকে বলি আমরা প্রাইমারি ডিসমেনোরিয়া। তাকে কি বলি? প্রাইমারি ডিসমেনোরিয়া। কিন্তু প্রথম থেকে ব্যথা ছিল না, অল্প হতো, হয়তো চিকিৎসায় সেরে গেছে, বা মোটেই তার ব্যথা হতো না। অনেক দিন পরে ব্যথা হচ্ছে, বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, এতদিন ব্যথা ছিল না ডাক্তারবাবু, আমার হঠাৎ এখন ব্যথা আরম্ভ হলো কেন? একে বলা হয় সেকেন্ডারি ডিসমেনোরিয়া। সো no pain from beginning is called painful menstruation from beginning, from very beginning, from the menarche of a life of a woman is called primary dysmenorrhea. And no pain from beginning but suddenly develops due to any underlying disease. পরে যখন হচ্ছে, প্রথমে ছিল না, পরে হচ্ছে, তার মানে কোনো ডিজিজ ব্যাপার আছে।
ডিজিজ কন্ডিশন আছে, ডিউ টু সাম প্যাথোলজি। সো ডিউ টু সাম প্যাথোলজি বিহাইন্ড দ্য সেকেন্ডারি ডিসমেনোরিয়া অলওয়েজ। তাহলে প্রথম থেকে ব্যথা ছিল না, পরে কোনো কারণে ব্যথা হচ্ছে, তাকে আমরা বলবো সেকেন্ডারি ডিসমেনোরিয়া। তার অনেক কারণ থাকতে পারে, জরায়ুতে টিউমার থাকতে পারে, তার হঠাৎ করে হরমোনাল কোনো ইমব্যালেন্স হতে পারে, কিন্তু দ্য মেইন কজ অফ সেকেন্ডারি ডিসমেনোরিয়া ইজ endometriosis. Endometriosis. What is endometriosis? এন্ডোমেট্রিয়াল টিস্যু যখন জরায়ুর মাঝখান থেকে বেরিয়ে অন্য জায়গায় বসে গিয়ে চুপচাপ, তাকে বলা হয় এন্ডোমেট্রিওসিস। তাহলে সেখানে প্রলিফারেশন হবে, ওর যা স্বভাব, এন্ডোমেট্রিয়াল টিস্যু প্রলিফারেট করবে, সেখানে ফুলবে, কনজেশন হবে, ফলে ব্যথা হবে। তাহলে আমরা মেনস্ট্রুয়েশনে দুই রকম ভাগ জানলাম। মেনস্ট্রুয়েশন কাকে বলে জানলাম। মেনস্ট্রুয়েশন ইজ নাথিং বাট দ্য বেড হুইচ ডেভেলপস ইনসাইড দ্য ইউট্রাস। জ্বরের মধ্যে বিছানা তৈরি হয় ফর নারিশমেন্ট অফ এ ফিটাস। জাইগোট ফরমেশন হওয়ার পরে একটা নতুন বাচ্চাকে শুয়ে রাখার জন্যে, আরামে রাখার জন্যে, আরামকে দ্বারা বানায়, তার নাম জরায়ুর বিছানা, ইউটেরাইন বেড, এন্ডোমেট্রিয়াল বেড। এন্ডো মানে ভিতরে, মেট্রিয়াম মানে ইউট্রাস, বেড মানে বিছানা, তাই একে বলা এন্ডোমেট্রিয়াল বেড। আর যে মিউকাসটা ওর মধ্যে জড়িয়ে আছে জরায়ুর মধ্যে, যে নরম মিউকাস, শৈশলিক ঝিল্লি, তাকে বলা এন্ডোমেট্রিয়াম, তাকে বলা হয় এন্ডোমেট্রিয়াম। আর বিছানাকে বলা হয় এন্ডোমেট্রিয়াল বেড। এই এন্ডোমেট্রিয়াল বেড ভেঙে যাওয়ার নাম হলো মাসিক, মেনস্ট্রুয়েশন। কেন ভাঙে? যখন পুরুষের সাথে মেলামেশা হয় না, তখন শুক্রকীট আসে না, তখন ভেঙে যায়, মনের দুঃখে ভেঙে যায়। তাহলে এই পিরিয়ড, মাসিক আরম্ভ হওয়ার সময় যদি ব্যথা থাকে, প্রথম তাকে বলা হয় ডিসমেনোরিয়া। একটি মেয়ের প্রথম থেকেই যখন ব্যথা আরম্ভ হয়, প্রাইমারি ডিসমেনোরিয়া। প্রথম থেকে ব্যথা ছিল না, পরবর্তীকালে ব্যথা আরম্ভ হয়েছে, সেকেন্ডারি ডিসমেনোরিয়া। সেকেন্ডারি ডিসমেনোরিয়ার মেন কারণ কি? এন্ডোমেট্রিওসিস। এইগুলো আমরা জানলাম সংক্ষেপে, কারণ আমাদের হোমিওপ্যাথিক মাস্টারমশাইরা কলেজে পড়ায়, কোনো কনফারেন্স হয়, লেকচার দেয়, বই লেখে, ফেসবুকে অনেকে অনেক কিছু আর্টিকেল দেয়, হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে আরম্ভ হয়, কিন্তু প্যাথোলজি, ফিজিওলজি, মেকানিজম এগুলো আলোচনা করে না। এগুলো না জানলে বুঝতে অসুবিধা হয়। তাই আমি সবসময় একটু প্র্যাকটিস অফ মেডিসিন বা গাইনির সাইডে জিনিসটা কী, ব্যাপারটা কী, সেটুকু বুঝিয়ে তবে হোমিওপ্যাথিক সাইডে প্রবেশ করি। তো এইটা হলো আমার আজকের লেকচারের প্রথম পার্ট। ডিসমেনোরিয়া কাকে বলে, কয় প্রকার, কী করে হয়। আমি এই জিনিসগুলো যাতে হারিয়ে না যায়, আরও ভবিষ্যতে অনেকে দেখতে পারে, সেই জন্য ইউটিউবে দিচ্ছি। ইউটিউবে খুব লেন্দি না করে ছোট ছোট করে দিচ্ছি, পার্ট পার্ট করে। যদি আমি এখন একটা অন্য মোবাইল দিয়ে তুলছি, একটা মোবাইলে লেকচার দিচ্ছি, আরেকটা মোবাইল দিয়ে তুলছি, ফলে ইউটিউবের ভিডিওগুলো খুব একটা ভালো থাকবে না, কিন্তু কথা মোটামুটি শোনা যাবে। ডক্টর সাদ তো আমাকে কালকে খুব বকাবকি করলো, স্যার এগুলো এডিট করতে হবে, সুন্দর করে করতে হবে। আমি বললাম যে আমি তো এগুলো জানি না, যাই হোক মোটামুটি কাজ চলার মতো তো হবে, অনেকে তো লেকচারটা শুনতে পাবে, তাই চলছে। ও বলছে আমি এরপর থেকে করে দেবো, গুছিয়ে শিখিয়ে দেবো। তো যাই হোক, ইউটিউবে থাকবে, যে কেউ মিস করলে পরে দেখতে পাবে। তাহলে এটা এই পর্যন্ত হলো আমাদের ডিসমেনোরিয়ার ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট আসছি 5 মিনিট পরে। হোমিওপ্যাথিক সাইড, হোমিওপ্যাথিক থেরাপিউটিক্স বা হোমিওপ্যাথিক অ্যাপ্লাইড ম্যাথমেটিক্যাল পার্ট আলোচনা করব।